প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। আর কিছুক্ষণ পরেই 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আমরা আজকের অনুষ্ঠান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। তবে আমরা দেশের এখনকার চলমান রাজনীতি নিয়ে একটু কথা বলবো। আমরা দুই দলই, দেশের বড় দুই দল তাদের কাউন্সিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু বিএনপির কাউন্সিলের প্রস্তুতির চেয়ে তাদের কাউন্সিল কোথায় হবে সেটা নিয়ে বেশি ব্যস্ততা। তাদের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। তাদের অভিযোগ যে সরকারি দল তাদেরকে সহযোগিতা করছে না। এরকম নানা প্রস্তুতির মধ্য দিয়ে দুই দলের কাউন্সিলের এগিয়ে যাচ্ছে এবং রাজনীতিটা অনেকটাই কাউন্সিল কেন্দ্রিক এবং এইরকম ভাবেই এগুচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সাথে প্রাসঙ্গিকভাবে হয়তো আলোচনায় আসবে যে গত কয়েকদিন ধরে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা, ডেইলি স্টার সম্পাদক মাহফুজা আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা, প্রায় প্রতিদিনই মামলা হচ্ছে এবং সেটা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, তা নিয়েও পক্ষ বিপক্ষে নানা রকমের বিতর্ক হচ্ছে। আলোচনা প্রসঙ্গে আমরা সেদিকে একটু আলোচনার সূত্রপাত করতেও পারি। তবে শুরুতে একটু রাজনীতির কথা যেটা বলছিলাম সেটা নিয়ে আমরা আলোচনাটা শুরু করব। তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের স্টুডিওর অতিথিদের সাথে। আমি বাদিক থেকে পরিচয় করে দিচ্ছি। আছেন নাইমুল ইসলাম খান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক। আছেন রাশেক রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আছেন এম এ আজিজ, উনি উপদেষ্টা সম্পাদক দি নিউজ টুডে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি যেটা বলছিলাম যে ভেন্যু নিয়ে গত পরশুদিন বেগম খালেদা জিয়া একটি অনুষ্ঠানে তাদের কাউন্সিলের প্রস্তুতি নিয়ে একটু কথা বলেছেন। আমি এটা একটু শুনে আলোচনাটা শুরু করব। এদের যে এরা যা কিছু করছে সেটা কোন রকম বৈধতা নেই, সেটাই করছে, কিন্তু তারা গায়ের জোরে সবকিছু করছে। এখন পর্যন্ত প্রতিনিয়ত মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। আর এখন যে পুলিশ বাহিনী হয়েছে, যে পুলিশ বাহিনী বলতে পারে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, তাহলে সে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করবে কে? চাঁদাবাজি করছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায় করছে, না পেলে মেরে ফেলছে, গুলি করছে অহরহ প্রতিনিয়ত। তাহলে সামান্য একজন রিক্সা চালক, তার কি দোষ থাকতে পারে? ছোট্ট একটা চায়ের দোকান যে করে, টি স্টল, সে কয় টাকা রোজগার করে সারাদিনে বলে? মাসে সে কয় টাকা রোজগার করে? সেই টি স্টলের একটা সামান্য ইয়েকে তারা চাঁদা চায়, চাঁদা না দিলে তাকে গুলি করে মেরে ফেলে। এই হলো অবস্থা আজকে। নিরাপত্তা কোথায় কার? রিক্সা চালক, ভ্যান চালক, তাদেরকে পর্যন্ত গুলি করে মেরে ফেলছে, টাকা দিচ্ছে না, চাঁদা দেয় না। তাদের তো টাকার অভাব নেই, তারা তো প্রতিনিয়ত এত টাকা কামাচ্ছে। আমাদের সীমান্তে তো প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। সেটার প্রতিবাদ কি না বিজেপি করছে না সরকার করছে? করলে আমাদেরই করতে হয়, আর না হলে কেউ প্রতিবাদ। সীমান্তে গুলি করে ওরা ওদিকে আমাদের মানুষ মারছে, আর ভিতরে বিজেপি গুলি করে মারে, তারপর পুলিশ গুলি করে মারে, র্যাব গুলি করে মারে, গুম করে নিয়ে যায়। এই হলো অবস্থা। তো এই অবস্থাতে বাংলাদেশে এই প্রথম, এর আগে তো কখনো হয়নি। হয়েছিল স্বাধীনতার পরে, স্বাধীনতার পরে জানে না হয়েছিল, যখন ওই রক্ষী বাহিনী শুরু করলো তখন তারপরে এই একই অবস্থা হয়েছিল। আপনাদের মনে আছে? বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না, জজ সাহেবরা পারছে না, তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজকে সেটা পরিষ্কার বোঝা যায়। সেই জন্য আজকে মানুষ কোনো কথা বলতে পারে না। আজকে বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, আজকে সংবাদপত্রের স্বাধীনতা নাই। পত্রিকায় দেখি বলে যে বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, কিন্তু বিএনপি কাউন্সিলে বাধা দেওয়া হবে কি হবে না সেটা মুখে বলছেন, কিন্তু বিএনপির কাউন্সিলে জায়গাও দেওয়া হবে না। কাউন্সিল করবে যে বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না, কিন্তু জায়গাও দেওয়া হবে না। তাহলে কাউন্সিলটা হবে কি করে? এখন আমার বাড়িতে হবে না, আমার এই ছোট্ট অফিসের মধ্যে কাউন্সিলর। এই হলো পরিস্থিতি, জায়গাও দিচ্ছে না এখন পর্যন্ত। তো কাজেই তারপরও আপনাদেরকে এখন শান্তি, আমরা চাই শান্তি, আমরা চাই উন্নতি, আমরা চাই দেশের অগ্রগতি, এবং প্রতিনিয়ত আমরা গণতন্ত্র চাই। দেশে গণতন্ত্র যদি ফিরে আসে তাহলেই দেশের সত্যিকার উন্নতি হবে। দেশের মানুষ কোন সাইড দিয়ে ভালো আছে? ভালো শুধু আছে আওয়ামী লীগেরা, তিনারা
তিনারা খাচ্ছেন, পড়ছেন, টাকা বানাচ্ছেন, তিনারা বিদেশে বাড়িঘর করছেন, যারা আরামে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। কিন্তু আমার মনে হয় যে উপরে একজন মালিক যে আছেন তিনি সব দেখছেন। সেজন্য আমাদের এখন ধৈর্য ধরে মানুষের সঙ্গে থেকে আমাদের যে নিয়মতান্ত্রিক কাজগুলি, সংগঠনকে জোরদার করা। আমি রাশেক ভাইকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির কাউন্সিলটা আসলে হবে কোথায়? মানে খালেদা জিয়া শঙ্কা প্রকাশ করেছেন যে ওনার বাসায় হবে নাকি গুলশানের ছোট্ট অফিসে হবে, কারণ সরকারি মানে সরকার তাদেরকে কাউন্সিল করার জন্য কোনো জায়গাতে এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার অনুমতি দেয়নি। এবং পত্রিকায় আমি এক এক সময় কখনো শুনি যে বসুন্ধরা কনভেনশন সেন্টার হবে, এমন খবরও শুনেছি যে সাভার বা গাজীপুরে তাদের কোনো নেতার বাগান বাড়িতেও করার কথা ভাবা হচ্ছে এরকম। ফলে আসলে তাদের কাউন্সিল কোথায় হবে? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং একজন রাজনৈতিক কর্মী। আমরা নবীন রাজনীতি শুরু করেছি, তো কেন্দ্রীয় নেতা বললে মানুষ আবার একটু ভুল বোঝার একটা প্রবণতা থাকে। নিশ্চয়ই কেন্দ্রীয় পর্যায়ে আমাদের ভূমিকা আছে, কিন্তু অপেক্ষাকৃত নবীন আমরা আছি। প্রথমত হচ্ছে বেগম খালেদা জিয়ার এই বক্তব্য থেকে এটাই তো সুস্পষ্ট হলো না যিনি কোথায় কোথায় তার কাউন্সিল করতে চেয়েছেন। এখন বসুন্ধরা কনভেনশনের যে কথাটা বলেছেন এটা ব্যক্তি মালিকাধীন একটি না, সেটা পত্রিকায় এসেছে, উনি বলেন পত্রিকায় নাম রাখুন না, কিন্তু ওনারা অনুমতি চেয়েছেন, বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র চেয়েছেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চেয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছেন, অনেকগুলো। হ্যাঁ, ওই তারিখগুলোতে যদি ফ্রি থাকে অবশ্যই তারা পাবেন। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জাতীয়তাবাদী দলের কাউন্সিল একটি জায়গা নিতে না দিয়ে এর মধ্য দিয়ে আওয়ামী লীগের তো কোনো অর্জন নেই বা সরকারের কোনো অর্জন নেই। কিন্তু উনি যদি এমন একটি দিনে কাউন্সিল করতে চান যে দিনে ওই কনভেনশন সেন্টার বা ওই মিলনায়তনটি আগের থেকেই কারো কাছে ভাড়া দেওয়া আছে, সেই ক্ষেত্রে তার কোনো কিছু করা সম্ভব হবে না। কিন্তু শুধু তাই না, বিএনপি কিন্তু যথেষ্ট সময় হাতে রেখেই কিন্তু মানে আবেদনগুলো করেছে। যথেষ্ট সময় রাখার মানে এই না যে ওই দিনে অন্য কেউ ভাড়া নেয় নাই, দুটোতে পার্থক্য আছে। এখন আপনারা যদি ব্যাকডেটে কাউকে দিয়ে ভাড়া নিয়ে রাখেন, না, ব্যাকডেটে কাউকে দিয়ে ভাড়া নেওয়ানো হয়নি, এটা তাহলে তো সন্দেহের পরে সন্দেহ আসবে, সমস্যার কোনো সমাধান হবে না। আমি প্রথমে একটা কথা বলেছি যে জাতীয়তাবাদী দলের কাউন্সিল প্রতিহত করার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের অর্জনের কোনো জায়গা কিন্তু আসলে নাই। সুতরাং এত কষ্ট করে ব্যাকডেটে কাউকে দিয়ে বুক করিয়ে সেই নাটক সাজানোর কোনো প্রয়োজনও আসলে নাই। না, এটা তাছাড়াও হ্যাঁ, কথার কথাই তো, মানে কথার কথা আবার মানুষ অনেক সময় ভুলে বুঝে। মার্টিন লুথার কিং একটা কথা বলছিলেন যে we are not only responsible for what we say, we are also responsible for what we do not say। অর্থাৎ আমি একটা কথা বলে ফেললাম, কিন্তু আমার অবস্থান, আমার ওজনের কারণে কিন্তু কথার কথা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। আমার কথাটা খুব সহজ, জাতীয়তাবাদী দল নিষ্ঠার সাথে কাউন্সিল করতে চান বলে আমি বিশ্বাস করি। তারা ঢাকা শহর, ঢাকার অদূরে বিভিন্ন জায়গায় কাউন্সিল উপযোগী জায়গাও তারা পাবেন। অভিযোগ তোলার একটা চর্চা, একটা সংস্কৃতি আমাদের ভিতরে তৈরি হয়েছে, তাই কিছু জিনিস ছাঁচ মতো না পড়লে আমরা অভিযোগ তুলে ফেলি, আঙ্গুল কারো দিকে দেখানোর চেষ্টা করি। আর আরেকটা জিনিস এখানে আমার অবশ্যই বলা দরকার, বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন যেসব মিলনায়তন আছে সেখানে কিন্তু শুধুমাত্র আপনি ভাড়া চাইলেন আর ভাড়া পাইলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। নিরাপত্তার কি ব্যবস্থা নেবেন, লোক সমাগমের কি ব্যবস্থা করবেন, লোকগুলো বেরিয়ে যাওয়ার কি ব্যবস্থা থাকবে, কতক্ষণের জন্য প্রোগ্রাম হবে, এইসব জিনিস যদি আপনি স্পেসিফাই করে না দেন তাহলে কিন্তু সরকারি একটা জায়গা অনেক সময় ভাড়া নিতে অসুবিধাও হয়। তা আমার মনে হয় এটাকে আরেকটু গুরুত্বের সাথে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বরঞ্চ কিছু শর্টকামিংস বা শর্টফল আছে, যার জন্য তারা এখনো তাদের কাউন্সিলের জায়গাটা নির্ধারণ করতে পারছেন না। হাবিব ভাই, আপনাদের কি শর্টফল আছে, শর্টকামিং আছে, যে কারণে আপনারা এখনো ভেন্যু ঠিক করতে পারছেন না? না, আপনাকে ধন্যবাদ এটি নিউজকে আজকে আমন্ত্রণ জানার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই অনুষ্ঠান যখন শেষ হবে তার 1 ঘন্টা পর 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের মহান ভাষা আন্দোলনের সেই দিনের কর্মসূচিটি শুরু হবে। এই জন্য ভাষা শহীদদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলতে চাই যে আমি কোনো বিতর্কের মধ্যে আমি যাব না, আমার যাওয়ার অভ্যাস নেই। একটা জিনিস যেটা প্রকাশিত, যেটা সব জানে, সবাই জানে, সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। বিএনপি অনেক দিন হাতে রেখে 3টে জায়গা তারা চেয়েছিল, একটা সোহরাওয়ার্দী উদ্যান, একটা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, একটা হলো বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র। এবং বলা ছিল যে ওই তারিখে 3টার যে কোনো একটা আমাদেরকে দিলেই হবে।
এবং সেখানে যদি আগের থেকে কারোর কোনো কর্মসূচি থেকে থাকে, বুকিং দেওয়া থাকে, তাহলে আমাদের ডেট 19 তারিখ আছে, 20 তারিখ হতে পারে, 21 তারিখ হতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। বিএনপি কিন্তু রিজেক্ট করে নেই। তাহলে এই কথা এখানে আসার কোনো, যে বিএনপির পক্ষ থেকে শর্টফল থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। এখনো তো বিএনপি বলছে। এবং সবচেয়ে বড় যেটা মানে দুঃখের সঙ্গে বলতে হয় যে দিবে না, সেটা বলছে না। তাহলে তো অন্য একটা জায়গায় চিন্তা ভাবনা করা যায়, সেটা বলছে না। গণপূর্ত দপ্তর অনুমতি দিল, সরাজউদ্যান, কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি সাপেক্ষে সেটা আমাদের। তো এখন আজকে কয় তারিখ? 19 তারিখ, আজকে 20 তারিখ, আগামী 19 তারিখের সম্মেলন। তো বিএনপির মতো একটা সংগঠন যেটা 4-5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেই সম্মেলনের বিদেশ থেকে অনেক বন্ধু বা সমমনা অথবা গণতান্ত্রিক মনা যে সমস্ত দলগুলি আছে বা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন দেশ থেকে আসে, তো তাদেরকে যদি আমরা দাওয়াত করি, আমরা যদি স্থান না পাই, তাহলে আমরা কার্ড ছাপবো কি করে, আমরা দাওয়াত তো ছাপবো কি করে, আমরা মানুষকে দাওয়াত করবো কি করে? একটা প্রস্তুতির ব্যাপার আছে, সেই প্রস্তুতি নেওয়ার তো কোনো সুযোগ নেই। সরকার এটার মধ্যে দিয়ে কি করতে চাচ্ছে? সরকার কথায় কথায় বলছে যে বিএনপি কোনো অবস্থান না, একদম মানে নিঃশেষের দিকে বিএনপি নিঃশেষ হয়ে গেছে। তো এরকম একটা দলকে সম্মেলন করার ক্ষেত্রে তো এরকম নয়সা করার তো কোনো দরকার নেই। বলে দিলে পারবে না বিএনপি কোনো সম্মেলন করতে পারবে না ঢাকা শহরে, বলে দিলে পারে, কোনো জায়গা পাবে না তারা। তো এটাও বলে না। এটা নিয়ে এইটা করাটা এটা খুবই দুঃখজনক ব্যাপার, যেখানে বাংলাদেশে আজকে অনেক সমস্যা বিদ্যমান। সবচেয়ে দেখেন আজকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আজকে সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ গত পরশুদিন বাংলাদেশের মানুষ কিন্তু, আমরাও আনন্দিত হয়েছিলাম, তো আমরা বিরোধী দল হলে কি হবে, বাংলাদেশ থেকে 15 লক্ষ মানুষ মালয়েশিয়া যাবে পর্যায়ক্রমে 3 বছরে বা 5 বছরে যাবে, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল। সবচেয়ে দুঃখের ব্যাপার যে যেখানে সরকারের পক্ষ থেকে বলা হলো যে 15 লক্ষ মানুষ যাবে, তারা এখন অস্বীকার করতেছে যে না, চুক্তি হয় না, সমঝোতা আর চুক্তির সাথে পার্থক্য আছে। আজকে বাইরের যিনি প্রেসিডেন্ট আবুল বাশার সাহেব, উনি বলেছেন যে আমরা কোনো মতো চেষ্টা করে একটা জায়গায় নিয়ে আসলাম, কিন্তু কুচক্রী মহল এত বড় একটা আমাদের উদ্যোগকে নস্যাৎ করে দিল। তো এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা। এই সমস্ত সমস্যাগুলি সরকার সমাধান করুক। বিএনপি সম্মেলন এত চিন্তা না করে আমার মনে হয় যে এই সমস্ত দিকে সরকারের নজর দেওয়া উচিত। আজকে বাংলাদেশের রাজনীতিতে যে কথাটি বলা হচ্ছে যে প্রতিনিয়ত প্রতিদিন এই যে বিএনপি, এই যে আপনার ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হচ্ছে, এই নির্বাচন ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় যারা আমাদের প্রার্থী থাকবে, সেখানে নানান মামলা মোকদ্দমা সভা, তার মতো এগুলো ফেস করে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করছি। আমরা তো সার্বিকভাবেই সরকারের সহায়তা করতে চাচ্ছি। আমরা জেনে বুঝেই আমরা উপজেলা নির্বাচন দেখলাম, আমরা সিটি কর্পোরেশন নির্বাচন দেখলাম, আমরা পৌরসভা নির্বাচন দেখলাম যে কি ভোট হলো। মনিবরের সাথে খুঁজে কোনো ভোটের কোনো হিসাব পাওয়া যাবে, কোনো সিগনেচারও পাওয়া যাবে না, টিপসও পাওয়া যাবে না, পুলিং অফিসার সই পাওয়া যাবে না। তারপরেও কিন্তু আমরা আর গণতন্ত্রের ধারা বজায় থাকুক, অব্যাহত থাকুক, সেই জন্য বেগম খালেদা জিয়া উনি অত্যন্ত মনের কষ্টের সঙ্গে বলেছেন যে না দিলে বলুক, নাহলে কি আমি আমার অফিসের মধ্যে করবো না, যেখানে ইচ্ছা। এই যে ব্যাপারটা, এটা তো আসলে ঠিক না। হাবিব ভাই, একটু আপনি বলতে চাচ্ছেন যে আপনারা সরকারকে সহযোগিতা করতে চাচ্ছেন, কিন্তু ঠিক 1 বছর আগের স্মৃতি যদি আমি মনে করি, 1 বছর আগে আপনারা সরকারকে সহযোগিতা করতে চাননি, মানে 1 বছরের মধ্যে এমন কি হলো সরকারের সঙ্গে আপনাদের সমঝোতা হয়ে গেল যে আপনারা এখন সরকারকে সহযোগিতা করতে? সমঝোতা 1 বছর আগের কথা বলি। 1 বছর আগে ধরেন আমরা কি চেয়েছিলাম, 1 বছর আগে আমরা 2015 সালের 5ই জানুয়ারি কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে 5ই জানুয়ারি আমরা একটা অনিয়মতান্ত্রিক ভাবে বা আমাদের ভাষায় যে নির্বাচনটা নির্বাচন নয়, এমন একটা নির্বাচন 5ই জানুয়ারি 1914 সালে হয়েছে। সেই দিনটি আমরা একটা সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে আবার আমরা বলতে চেয়েছিলাম যে এই নির্বাচনটা সঠিক মতো হয় নাই। ওই নির্বাচনের আগে সরকারের বিভিন্ন মন্ত্রী আজকে যারা দায়িত্বে আছেন, তারা বলার চেষ্টা করেছিলেন যে এটা সংবিধান রক্ষার জন্য একটা নির্বাচন, একটা সর্বসম্মত সময়ের মধ্যে একটা নির্বাচন হবে। সেটা কিন্তু আমরা তো ম্যাডাম যে ভুল বুঝেছিলাম। উনি যদি কন্টিনিউ করতেন, উনি যদি 5ই জানুয়ারি 2014 সালের ভিতরে কন্টিনিউ করতেন, তাহলে উপজেলা নির্বাচন করার সুযোগ আসতো না, একটা একটা কিছু হয়ে যেত, কিন্তু আওয়ামী লীগের সুযোগটা পেত না। কিন্তু উনিও একটা বিশ্বাস করছিলেন যে হ্যাঁ ঠিক আছে, একটা সর্বোত্তম সময়ের ভিতরে নির্বাচন হবে। তখন নির্বাচনটা দিলেন না। 1 বছর ভিতরে আমরা কোনো কর্মসূচি কিন্তু যাইনি, আমরা বিরাট আমরা মিটিং করেছি। কিন্তু 5ই জানুয়ারি আমরা একটা সমাবেশ করে আমরা বলতে চেয়েছিলাম আমরা 1 বছর অপেক্ষা করলাম, আবার সরকারকে আহ্বান জানাতাম যত সর্বোত্তম সময়ের ভিতরে নির্বাচন দেন। কিন্তু দেখা গেল 5 তারিখে আমাদের সমাবেশ, 3 তারিখে রাতের বেলা বেগম খালেদা জিয়ার বাড়িঘর ইটের গাড়ি, বালুর ট্রাক সবকিছু দিয়ে আটকে দেওয়া হলো। যেটা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র সরকার বলে দাবি করে থাকে, এটা কোনো মতেই হতে পারে না
বাংলাদেশের 5 বার যে দলটা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এখনো বাংলাদেশের অধিকাংশ মানুষের মতামত দলের পক্ষে, হ্যাঁ, সেই দলের নেত্রী যিনি, এই বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করেন, এত জনপ্রিয় নেত্রী এবং যতবার সংবিধান অ্যালাউ করেছে যতটা আসন থেকে নির্বাচন করার, ততটা জায়গায় ততবার উনি জয়লাভ করেছেন। সারা বাংলাদেশ ভাগ করে নিয়ে এক জায়গায় একটা আন্তরিক, সাধারণত আঞ্চলিক ভাবে না, ভাগ করে, এবং সবচেয়ে বেশি ভোট উনি পেয়েছেন। এবং ভোটের ব্যবধান যদি দেখেন, সবচেয়ে বেশি ব্যবধান উনি পেয়েছেন। কিন্তু আপনি যে আসলেন না, আমি বিশেষ করে এমন একজন নেত্রী আটকে উনি আসতে পারলেন না, দেখেন আটকে রাখলেন। এবং দেখেন 4 তারিখ এবং 5 তারিখ এবং 6 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ বিশেষ করে, হ্যাঁ, বেগম খালেদা জিয়া বলেছেন অবরোধের কথা বলেছেন, কিন্তু সরকার কিন্তু তার আগেই অবরোধ দিয়ে রেখেছে, আগে আপনারা দেখেছেন। কিন্তু তারপরে 92-93 দিন যা হলো সেটা যে ভালো হয় না, এটা আমরা এখন এসে সবাই বুঝতে পারছি। 92 দিন না, 92-93 যে জিনিসটা আসছে, আজকে আপনাকে বলতে হবে, যেতে হবে কোথায়, কেন ঘটনাটা সৃষ্টি হলো। 92-93 আমরাও তো চাই নাই, আমরাও তো চেয়েছিলাম যে বাংলাদেশের নির্বাচন হোক। যেমন আপনার 1991 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার হয়নি, নির্বাচনটা হয়েছিল একটা নিরপেক্ষ সরকার অধীনে। তারপরে যখন মাগুরা 28-এ মাগুরা একটা নির্বাচন কেন্দ্র করে যখন একটা অস্বচ্ছ নির্বাচন হলো, যার পরিপ্রেক্ষিতে সেই সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত তারা বললো যে আর কোন দলীয় সরকার অধীনে নির্বাচনে যাব না। তাই পরিপ্রেক্ষিতে তারা 28শে ডিসেম্বর পদত্যাগ করলো 1994 সালে। তারপরে বেগম খালেদা জিয়ার হাতে তখন সংবিধান সংশোধন করার কোনো সুযোগ ছিল না, যে কারণে উনি একটা 15 ফেব্রুয়ারি নির্বাচন উনি কথা রেখে উনি প্রথম অধিবেশনের প্রথম দিনেই কিন্তু উনি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংবিধানে সংশোধন করে উনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তো এই যে বেগম খালেদা জিয়া উদারতা দেখে গণতান্ত্রিক অবস্থা চালু করলেন, সেটি আপনার খায়রুল হক সাহেব 2011 সালে এসে, প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব 2011 সালে এসে উনি তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উনি কিন্তু এটাকে মানে বলে তারপর কিন্তু বলেছিলেন আরো 2টি নির্বাচন বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 2টা নির্বাচন হওয়া উচিত বা হওয়া সমীচীন। এবং দেখেন ওখানে 8 জন অত্যন্ত সিনিয়র ব্যারিস্টার রফিকুল হক, কামাল হোসেন সহ 8 জন মানে যারা এই সম্বন্ধে যারা অভিজ্ঞ আইন সম্বন্ধে, তাদের কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে এখন কি হওয়ার দরকার, সংবিধান তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। 8 জনের ভিতরে 7 জন বলেছিলেন হ্যাঁ থাকা উচিত, এবং সর্বশেষ যে রায়টা দিয়েছেন 7 জনের ভিতরে 3 জন কিন্তু এই রায়ের সাথে, খায়রুল হকের রায়ের সাথে একমত হন। আমি কথাটা শেষ করে দিই। এবং উনি আজকে যে জায়গাটা আসছে, এই বিচারপতি খায়রুল হক সাহেব উনি 10ই মে এটা আপনার দিলেন, সংক্ষিপ্ত রায় দিলেন। 17ই মে উনি অবসরে গেলেন। 30শে মে সরকার সংসদ থেকে পাশ করে নিলেন। 16ই সেপ্টেম্বর উনি 16 মাস পরে উনি পূর্ণাঙ্গ রায় যখন লিখলেন, তখন উনি কি লিখলেন, এখানে যা সংক্ষিপ্ত রায়ের মধ্যে লেখা ছিল যে কথাটা আমি বললাম যে আরো 2টা নির্বাচন হতে পারে, কিন্তু উনি যখন পূর্ণাঙ্গ রায় দিলেন তখন এই কথাটা লেখে উনি বললেন কি, তবে সংবিধান সেটা ঠিক করে, সংসদ ঠিক করবে। এই তবে কথাটা কিন্তু উনি পরে লিখেন, যেটা কোনোভাবে লিখতে পারে না। এবং এই জন্য আমি বলি, এই অনিয়ম আমি বলছি, বিচার বিভাগ সমিতি আমার কথা বলার কোনো অভিপ্রায় নেই, কিন্তু উনি যে কাজটা করার পরিপ্রেক্ষিতে এই যে বাংলাদেশের অশান্ত, শান্ত বাংলাদেশকে যে অশান্ত করলেন, এই যে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, এটার জন্য আজকে হোক আর কাল হোক ইতিহাসের কাঠ গড়ে ওনাকে কিন্তু দাঁড়াতে। আচ্ছা হাবিব ভাই, আমি পরে আবার আপনার কাছে আসবো, তবে একটু বলে রাখি যে এই যে শান্ত অশান্তের কথা বললেন, এটার জন্য আবার অনেকে ব্যারিস্টার মওদুদকে দায়ী করে, সেটা আমি পরে আপনার কাছে আসবো। আমি একটু আজিজ ভাইয়ের কাছ থেকে শুনে, আজিজ ভাই 2 দলেরই কাউন্সিল সামনে, কাউন্সিল নিয়ে নানা রকমের আলোচনা, একটু আপনার কাছে একটা মূল্যায়ন শুনি যে রাজনীতিটা এখন এই কাউন্সিল কেন্দ্রিক রাজনীতিটা কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। এখানে 2 নেতা 2 জনের পক্ষ থেকে বলেছে তাদের পজিশন, আমরা 2 জন আছি, এর ভিতরে আমরা ইনভলভ না হলেই ভালো হতো, যেটা আসছে আমি বলি আমাদের তৃতীয় একটা আমার বক্তব্য আছে। দেখেন, স্বাধীনতার আগে এবং পরে যে রাজনৈতিক দল বা পেশাজীবী সংগঠন বলেন বা অপরাপর সংগঠন বলেন, যদি বড় কোনো সমাবেশ হতো, সেখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কোনো সম্ভাবনা তারা অনুমান করতো, আয়োজকরা পুলিশকে আপনার ইনফর্ম করত। আর এই দিন গড়াতে গড়াতে এখন যে পরিস্থিতি হয়েছে, তাতে চূড়ান্তভাবে পুলিশ যদি অনুমতি দেয় তাহলে সভা হবে, পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে সভা হবে না। কারণ আপনার সরোয়ার্দী উদ্যানে আমরা তো পেপার পত্রিকার মাধ্যমেই দেখলাম যে ওটার যারা মালিক যে গণপূর্ত অধিদপ্তর, তারা কিন্তু অনুমতি দিয়ে দিছে। এখন পুলিশ এটা অনুমোদন দিচ্ছে না,
হাও করছে না, নাও করছে না। তো এখন প্রশ্ন উঠতে পারে যে না, অনেক সময় আছে, পরে হয়তো দিবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা কাউন্সিল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি এদেশের সবচেয়ে বড় সংগঠন। একটা কাউন্সিল হচ্ছে সাংগঠনিক প্রোগ্রামের সবচাইতে বড় প্রোগ্রাম। তাদের অনেক প্রস্তুতির দরকার। তো সেখানে যদি ধরেন পুলিশ অনুমোদন দিত, ধরেন সরাসরি উদ্যানে ছেড়ে দিত, যদি মনে করে যে সন্ত্রাস বা কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে, সেটা আগের দিন পর্যন্ত তো সেটা বাতিল করার সুযোগ রাখে। কিন্তু এটাকে হ্যাঙ্গিং করে রাখার উদ্দেশ্যটা কি? এটা হলো একটা দিক। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে পুলিশ কি তাহলে সর্বময় ক্ষমতার অধিকারী? আমার বাড়ি আমি একজনকে ব্যবহার করার অনুমোদন দিলাম, কিন্তু পুলিশ এটা বলতেছে যে না, আমাদের সময় হলে দেখব বিবেচনা করে। তো এটা একটা দিক। আমার মনে হয় সুস্থ রাজনীতির জন্য আমাদের দেশে গণতান্ত্রিক চর্চার আপনার, আমি পুনরায় শুরু বলবো না, যে বহুদলীয় গণতন্ত্রের যে স্বাভাবিক চর্চা সেটা অব্যাহত রাখার স্বার্থে আমার মনে হয় দ্রুততম সময়ে আমার মনে হয় বিএনপিকে কাউন্সিল করার ভেন্যু অনুমোদন দেওয়া উচিত। দ্বিতীয়ত, বিএনপির পক্ষ, এখানে বিএনপির নেতা আছেন, এটা জনসভা নয় যেখানে লাখ লাখ লোক আসবে। কাউন্সিলে কিন্তু নির্দিষ্ট সংখ্যক লোক আসবে এবং তারা আমন্ত্রিত অতিথি আসবে এবং লিডার আসবে, এবং এটার সংখ্যা হার্ডলি 3000 থেকে নাই 4000, এর বেশি তো নয়। হ্যাঁ, এতে বেশি নাই 5000, এর বেশি। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 1200-র উপরে। না, কাউন্সিলে তো আমাদের 3000। না, কাউন্সিলে ওনাদের প্ল্যানিং, আপনাদেরটা সাপ্লিমেন্ট করে দিচ্ছি, ওটা তো অসুবিধা নাই। এবং সমস্ত দেশের সব ডেলিগেট ধরে যদি আপনি করেন, সম্প্রসারিত যেই কমিটির যে রূপ, উনিও ভালো বলতে পারবে, এটা 10,000-এর কম হবে না বর্তমানে। ওনাদের যে পর্যন্ত আমরা যেটা শুনেছি, ওনাদের 3 থেকে 4000 হতে পারে। না, ঠিক আছে, 10,000ই হলো। আচ্ছা, 10,000ই হবে। 10,000ই বিএনপি এবং আওয়ামী লীগের জন্য নাম্বারটা ছোট না। আচ্ছা, ঠিক আছে। না, লাখ মানুষ জনসভা হবে। এরা, আমার বক্তব্য হচ্ছে এরা সবাই নেতা, এরা নেতা। এবং বিএনপি এবং আওয়ামী লীগ সংগঠন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আছে। বিএনপির কনস্টিটিউশনে বা আওয়ামী লীগ কনস্টিটিউশনে কোনো বলা নাই যে কাউন্সিল ঢাকা শহরেই হতে হবে। টেকনাফেও যদি এই কাউন্সিল অধিবেশন ডাকা হয়, এই বিএনপির নেতা যারা নেতা তারা সবাই ওখানেই যাবেন। সুতরাং আমার বক্তব্য হলো, যেহেতু পুলিশ অনুমতি দিচ্ছে না, হ্যাঁ, এই আমি বললাম যে 10,000 লোক একটি জায়গায় নিয়ে বসা, এটা বাংলাদেশের বহু জায়গা আছে, বিএনপি বসতে পারে, আওয়ামী লীগ বসতে পারে। তারা কেন ওই দৈনিক এটা নিয়ে এত আমি বলবো মায়াকান্না করতেছে? আমি বলবো মায়াকান্না করতেছে পাবলিক। আমার বক্তব্য হচ্ছে, যদি বিএনপি এখন যদি একটা ভেন্যু, পুলিশ অনুমতি দিচ্ছে না, আমি বলবো না যে পুলিশ রাষ্ট্র এখনো বেগম খালেদা যে বলছেন যে পুলিশ এই করে সেই করে, আমি প্রফেশনাল হিসেবে বলবো না। তবে এটা কিন্তু প্রমাণ করছে যে এটা শুধুমাত্র গভর্নমেন্ট না, পুলিশ আটকিয়ে রেখেছে। হ্যাঁ, এবং আমার বক্তব্য হচ্ছে যে এটা জনগণ, পার্টি জনগণ নিয়ে রাজনীতি করে, জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক। ভেন্যু যদি না দেয়, অন্য জায়গায় করা উচিত। জনগণই বুঝবে যে এইখানে গভর্নমেন্ট তাদেরকে ভেন্যু দিল কি দিল না। আমার মনে হয় এই ইস্যুটাই বিএনপি। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে আপনাদের সঙ্গেই পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। বিরতির আগে আমরা 3 জন অতিথির প্রারম্ভিক বক্তব্য শুনেছি। নাইম ভাইয়ের শঙ্কা ছিল যে বিরতির পরে এসে উনি দর্শকরা ওনার কথার জন্য অপেক্ষা করবেন কিনা। আমি নিশ্চিত যে নাইমুল ইসলাম খানের কথা শোনার জন্য দর্শকরা অপেক্ষা করে আছেন। আপনারা, আমরা নাইম ভাইয়ের কাছ থেকে শুনি। নাইম ভাই, দর্শকরা অধীর আগ্রহে আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে যে এই যে আওয়ামী লীগ বিএনপির কাউন্সিল নিয়ে যা হচ্ছে, এবং যেটা আসলে বোঝা গেল যে তাদের কথা এবং পত্রপত্রিকা যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির কাউন্সিল হবে, ঢাকাতেই হবে, কিন্তু অনুমতিটা দিতে একটু দেরি করবে শেষ মুহূর্তে। মানে বিএনপিকে যতটা বিপদে ফেলে নিয়ে দেয়া যায় এরকম একটা ব্যাপার হয়তো হবে আর কি। এখান থেকে সরকার কিছু বিএনপিকে একটু বেকায়দায় ফেলার চেষ্টা করছে, এরকম মনে হচ্ছে। আপনার কি ধারণা? প্রথমত হচ্ছে যে আমাদের একটা রাজনীতির সুবাতাস বইছে, এটা কিন্তু আমরা কিছুদিন যাবত আলোচনা করি, এবং আমি খুব দৃঢ়ভাবেই বলছি যে রাজনীতির সুবাতাস এখনো বইছে। আপনি যদি খালেদা জিয়ার যে ক্লিপটা আপনি দেখালেন,
আমি ওনার বক্তব্যটার মধ্যে রাজনীতি আছে, কটাক্ষ আছে, অভিযোগ আছে, সব আছে, কিন্তু তার কথার শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে অঙ্গীকার, বিএনপির যে অঙ্গীকার, সেটাও স্পষ্ট করা আছে, সমাধানও আছে, মানে সমস্ত কিছুই আছে। সুতরাং আমি আশাবাদী যে এটা আবার নতুন করে কোনো অনিয়মতান্ত্রিক ধারায় নিয়ে যাবে না, এটা আমার মনে হয়েছে। কমিটমেন্টটা আমি তার বডি ল্যাঙ্গুয়েজেও পেয়েছি, এবং এটা এমন না যে আজকের বক্তব্য দিয়ে শুরু হয়েছে, মোটামুটি একটা ধারাবাহিকতা, সিটি কর্পোরেশনের ইলেকশন থেকে একটা ধারাবাহিকতা। এর মধ্যে বিতর্ক ইস্যু অনেক এসছে, কিন্তু নিয়মতান্ত্রিকতার বাইরে রাজনীতি যায়নি। আর এটা অবশ্যই সাধারণ মানুষ লক্ষ্য করে যে বিএনপি এটা বড় রাজনৈতিক দল, তারা একটা কাউন্সিল করবে, অ্যাপারেন্টলি তারা তাদের কাউন্সিলের জায়গাটা নির্ধারণ করতে পারছে না, সরকারের দিক থেকে কিছু সহযোগিতার অভাব। এটা তারা সরকার মুখে সবসময় সহযোগিতার কথাই বলছে, মুখে সহযোগিতার কথা বলছে, কিন্তু তারা সরকারের একটা অসহযোগিতার বিষয়টা তারা তুলে ধরছে। কিন্তু আমার মনে হচ্ছে যে এইখানেই নিয়মতান্ত্রিক রাজনীতির মধ্যে কৌশলগতভাবে এটাকে ততটা স্পষ্ট করে তুলছে না বিএনপি। বিএনপি কিন্তু এটা নিয়ে আরো অনেক রাজনীতি করতে পারত। আমি জাস্ট উপস্থিত বুদ্ধি থেকে বলি যে বিএনপি যদি বলতো যে তাদের কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায় এটা হস্তক্ষেপ করার জন্য, এটা কথার কথা, তারা একটা চিঠি পাঠাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে আমরা আপনার সাথে দেখা করতে চাই, আমাদের কাউন্সিলের জায়গাটার জন্য এটা অবস্থা। এখন এটা কি করবে? প্রধানমন্ত্রী রিফিউজ করবে বা তাদের দেখা মিলবে না, এটা তো আরেকটা নিউজ। তারপরে খালেদা জিয়া বলবে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই আমাদের এটা হস্তক্ষেপ করার জন্য, তো এটা আরেকটা নিউজ। আপনি চিন্তা করেন যে আমি তো তাদেরকে নিয়মতান্ত্রিকতার মধ্যে কত রকমের সুযোগ নিতে পারে, আমি অসংখ্য প্রতিদিন একটা নতুন নতুন সিচুয়েশন তৈরি করতে পারতো, আমি সেটার অভাব দেখছি। রাজনীতি তো সেটা। এখন রাজনীতি যদি সবাই মনে করে আমরা সব ফেরেশতার মতো থাকবো, আমরা একটা দরখাস্ত দিব, অটোমেটিক্যালি আজকে যদি খালি না থাকে পরের দিন হয়ে যাবে, এরকম হইলে এটা ফেরেশতার রাজত্বে সম্ভব, এটা আমি পৃথিবীর কোন গণতন্ত্রে সম্ভব এটাই আমি দেখি না। মানে আমাদের মতো দেশগুলিতে, এটা ভারতেও সম্ভব না, এটা বাংলাদেশেও সম্ভব না, আমাদের মতো দেশগুলিতে এইভাবে ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনার একটা প্রশ্ন ছিল হাবিব ভাইয়ের কাছে, আমার ওই জায়গাটাতে একটু ইন্টারেস্ট আছে, কারণ আপনি জিজ্ঞেস করেছিলেন যে 5ই জানুয়ারির একটা আপত্তিকর কোট আনকোট নির্বাচনের পর 1 বছর আগে যে বিএনপি রাজনীতিটা করলো, আজকে এই নিয়মতান্ত্রিক রাজনীতি কেন? হাবিব ভাই সব বলেছেন, শুধু এই জায়গাটা টাচ করেননি। কারণ না, আপনি বলেছেন 1 বছর আগেরটা, 1 বছর আগের কারণটা কি ছিল, কিন্তু আসলে ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আপনার কাছে আবার স্পষ্টত করতে চাই যে যদি 5ই জানুয়ারির নির্বাচনের 1 বছর পূর্তিতে আপনারা যা করেছেন এটা যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে এই বছর আরো দ্বিগুণ যুক্তিসঙ্গত হওয়ার কথা, আরো মারদাঙ্গা রাজনীতি করার জন্য। যদি মারদাঙ্গা রাজনীতিটা জাস্টিফাই করতে হয়, তাহলে এখন এটা দ্বিগুণ শক্তিতে বা চতুর্গুণ শক্তিতে হওয়ার কথা। কিন্তু আমি কিন্তু এটা সমর্থন করে বলছি না, যে এটা ক্লারিফাই করার জন্য এক ধরনের রাজনৈতিক সাহসের দরকার হয়। দ্যাট উই ওয়ার রং। আমাদের স্ট্র্যাটেজি ওই দিন ভুল ছিল, আমরা এই ভুল সংশোধন করছি, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকব। আমাদেরকে আর কারণ এটা বলার কেন দরকার যে সরকার কিন্তু সুযোগ নিচ্ছে, কারণ সরকার এখন অফিসিয়ালি, আমি বলছি পারসেপশনে কি হবে সেটা একটু পরে, অফিসিয়ালি কি বলতে পারে যে বিগত বছরের যে অভিজ্ঞতা তাতে আমরা এই বছর পুলিশ সতর্ক, পুলিশ চিন্তা করে যে মার্চ মাসটা কিন্তু এটা অন্যরকম মাস, এই মাসে সরোয়ার্দী উদ্যানে তারা যদি কাউন্সিলের ছুতায় একটা বড় কিছু করে ফেলে, সেটা যদি নিয়ম আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি কিন্তু বলছি যে পুলিশ যদি এই ছুতাটা ব্যবহার করে, কারণ ইমিডিয়েট পাস্ট ইয়ারটা ওয়াজ এ ডিফিকাল্ট ইয়ার। তো আমরা যদি কোথাও আমাদের রাজনীতিতে যদি এই শক্তি সামর্থ্য আমরা দেখাতে পারতাম যে আমরা উই উইল সে দ্যাট
ইট ওয়াজ এ মিস্টেক। আমরা কৌশলগতভাবে আমাদের এটা একটা ভ্রান্তি ছিল, আজকে ভ্রান্তি, কারণ এটা তো স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এটা শুধু প্রভাস আমিনের প্রশ্ন না, কিন্তু সাধারণ মানুষও এই পার্থক্যটা বোঝে যে বিএনপি এখন অসাধারণ নিয়মতান্ত্রিক রাজনীতির কথা বলছে। আমার কাছে মনে হয় আমি টক শোতে দিনের পর দিন বিনে পয়সায় যে পরামর্শ দিয়েছি, আমার রেকর্ডগুলি বাজিয়ে বাজিয়ে খালেদা জিয়ার আজকের এই শোনানো বক্তব্যের সাথে হুবহু আক্ষরিক ভাবে মিল দেখানো যাবে যে আমি যা বলেছি খালেদা জিয়া তাই বলেছেন। শুধু আমি না, এরকম আরো অনেকেই বলেছে। আপনি কি তাহলে বিএনপির উপদেষ্টা? আমি কেন বিএনপির উপদেষ্টা হব না? আমি তো আওয়ামী লীগের উপদেষ্টা। কারণ আমরা নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে আমি যদি দেই, আমার তো উপদেশ দেওয়ার একটা দায়িত্ব, কিন্তু আমি তাদের অ্যাকশনের দায়িত্ব নিব না। কিন্তু আমার তো নাগরিক দায়িত্ব আছেই যে পরামর্শ দেওয়া, একটা ওপিনিয়ন দেওয়া। আমি দুষ্টামি করে অবশ্য বিএনপির উপদেষ্টা হতেও চেয়েছিলাম যে আমাকে যদি প্রফেশনাল উপদেষ্টা হিসেবে নেওয়া হতো, বাট এটা মজা করার জন্য বললাম। কিন্তু আমার মনে হয় যে বিএনপি এখন প্রপার ট্র্যাকে আছে, কিন্তু আমার মনে হয় তাদের রাজনৈতিক ওই যে কৌশল নির্ধারণের যে চৌকস হওয়ার ব্যাপারটা, যে প্রত্যুৎপন্নমতিটা, যে প্রতিটি দিন, মানে আমি অনেস্টলি বলছি কাজে লাগানো, প্রতিটি দিন, মানে সকালবেলার একটা ঘটনা কাজে লাগানো। আমি এটা বুঝি না যে ধরেন মালয়েশিয়ার ব্যাপারটা হাবিব ভাই বলছেন, আমি একটু আগে নিউজ রুম থেকে এসেছি, তো ঠিক বাংলাদেশের জন্য কিন্তু এটা বন্ধ হয় নাই। এটা একটা প্রথম কথা, বাইরের প্রেসিডেন্ট বলছে না, বাইরের প্রেসিডেন্ট, এটা সামগ্রিক, মালয়েশিয়া এটা সামগ্রিক সিদ্ধান্ত। আমাদের যে প্রস্তুতি হয়েছে অন্যদের সাথে, আমি আবারও কথাটা আমি শেষ করলে হাবিব ভাই বুঝবেন। আমি বলছি যে আমাদের মালয়েশিয়ার মন্ত্রীও আজকে ক্লারিফাই করেছে যে আমাদের এমওইউটা বাতিল হবে না। এটা যে একটা সামগ্রিক স্থগিতাদেশ, এটা এমওইউতে এফেক্ট করবে না, সামগ্রিক স্থগিতাদেশও থাকবে না। তারা একটা ইভালুয়েট করে তারপর আবার সিদ্ধান্ত নেবে। সুতরাং এই মুহূর্তেই আমরা ফ্রাস্ট্রেটেড হব না, এবং আমি আশা করব যে সরকারও, আপনিও সাজেশন দিয়েছেন যে সরকারেরও এই বিষয়ে সক্রিয় উদ্যোগ রাখা উচিত, রাখবে বলেও বিশ্বাস করি, এবং এটা আমাদের জন্য দরকার, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিএনপি এই ঘটনাটা হওয়ার সঙ্গে সঙ্গে এটা নিয়ে কেন তাৎক্ষণিক প্রেস ক্লাবে আইসা, এটা প্রেস ক্লাবের যদি দেখা যায় যে কোনো কনফারেন্স করলো না কেন আর কি, এটা নিয়ে এরকম কোনো প্রোগ্রাম না, হয়তো অন্য কোনো প্রোগ্রাম থাকলে পারে সেখানে। আমি বলছি যে not using every opportunity to speak, this is of public interest। এটা 15 লক্ষ লোক বিদেশে যাওয়ার প্রশ্ন। আমি বলছি না আপনি সরকারের বিরোধিতা করবেন, আমি বলছি যে আমি যদি বিএনপির একজন নেতা হতাম, আমার উপর যদি দায়িত্ব থাকতো, আমি প্রেস ক্লাবে চলে আসতাম। প্রেস ক্লাবে যদি দেখার কোনো জায়গা নাই, আমি রিপোর্টার্স ইউনিটে যেতাম, কোথায় খালি জায়গা পাওয়া যায় ওখানে বৈশা থেকে টেলিফোনে সাংবাদিকদেরকে আনতাম যে আমি এখানে একটা প্রেস কনফারেন্স করবো। কি সরকারের কাছে আহ্বান যে আমাদের এই 15 লক্ষ মানুষের যাওয়ার প্রশ্ন, এটা নিয়ে আপনারা তাড়াতাড়ি কিছুটা চেষ্টা করেন। আপনারা যদি বিএনপির সহযোগিতা চান, আমরাও এটার মধ্যে সহযোগিতা দিব। দরকার হলে বিএনপির লোক যাবে মালয়েশিয়াতে, মালয়েশিয়ান সরকারকে বোঝানোর জন্য আমরা কি সাহায্য চান আমরা করতে চাই। আমার কথাটা হলো, মানে সব সময় কিন্তু সমালোচনা করে নিজে পয়েন্টস পেতে হয় তা না, ইতিবাচক ভাবেও মানুষকে বোঝানো যায়। মানুষ কিন্তু মোর চৌকস দেন আই ফিল সামটাইমস আমাদের পলিটিক্যাল লিডারশিপটা যেরকম করে। সুতরাং আমি যদি দিনে 3 বেলা 3 জন 3টা পজিটিভ নিউজ, ওই 30 লাখ শহীদের নিয়ে প্রশ্ন না, 30 লাখ শহীদের প্রশ্নটা কেন ডিফিকাল্টি ছিল, এটা ডেঞ্জারাস। কিন্তু আমি এটা যদিও রেলেভেন্ট ভালো যে আচ্ছা আমার দেশ 30 লক্ষ শহীদ, এটা সংখ্যা, এটা 34 লক্ষ, অনেক কিছু করা হয়। এখানে একটা রং কথা বলা হয় যে বঙ্গবন্ধু ইংরেজি জানতো না, উনি 3 লাখ এই জন্য আমি আপনাকে বলছি না, আমি বিএনপিকে বলছি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। কিন্তু আমরা তো তথ্য প্রমাণ দেখিয়েছি যে বঙ্গবন্ধু বলার আগে আমাদের এবং বিদেশের পত্র পত্রিকায় 30 লাখের উপরে সংখ্যা বড় বড় ব্যানারে ছাপা হয়েছে। বঙ্গবন্ধু সম্ভবত সেটার রেফারেন্সই কথাটা বলেছে। ওই বিতর্কটা এখানে আমি বিতর্ক না, আমি বলছি অন্য কথাটা। ভাই আমি এটাকে বলতে হবে, না বললে আমার পরবর্তী কথাটা প্ল্যাটফর্ম পায় না। আমি বলছি যে এই ধরনের বিতর্কটা বিএনপিকে রাজনৈতিকভাবে
কেন করে? আচ্ছা 30 লক্ষটা কি? 30 লক্ষ কি সংখ্যা? 30 লক্ষ হচ্ছে যে বাংলাদেশটা আমরা অর্জন করেছি একটা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, যেখানে আমাদের ত্যাগ, আমাদের রক্তপাত, আমাদের জীবনহানি, এটা হলো অনেক রক্তের বিনিময়ে। এটারও যদি আমি এক বাক্যে প্রকাশ করি, 30 লক্ষ বলতে বোঝায় অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নাও ডেঞ্জারাসটা কোথায় হয়েছে? খালেদা জিয়ার আলোচনা, খালেদা জিয়ার বক্তব্যটা কিন্তু তত ড্যামেজিং ছিল না। উনি বলেছেন এটা একটা বিতর্ক আছে, এটা আননেসেসারি কথা, এটা না বলাটাই ভালো ছিল। কিন্তু এটা ডেঞ্জারাস হয়ে গেছে পরবর্তী দিন গয়েশ্বরের কথা। গয়েশ্বর সাহেব কি বললেন? উনি বললেন যে এটা নাকি কত লক্ষের বেশি হবে না, কে নাকি কোথায় বলছে। নাও আমরা আমাদের মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে সংখ্যায় কমিয়ে দেখানো আমাদের কি বেনিফিট বলেন? আমার কথা হচ্ছে যে এটা রাইট অর রং, আমি কেন আমার বলিদানটাকে কমায়া দেখাবো আননেসেসারিলি? এটা কি হিস্টোরিক কোন কনফ্লিক্টে পড়ে গেছি? এটার জন্য কি আমার জাতিসংঘের সদস্যপদ যায় অবস্থায়? ইজ ইট এ চ্যালেঞ্জ টু এনিথিং? নাথিং। আননেসেসারি, ইররিলেভেন্ট কথা ছিল। এবং এটা বললাম তো, খালেদা জিয়ারটা যতটা ছিল তার চাইতে ড্যামেজিং হয়ে গেছে গয়েশ্বরের কথা। যে সেটা আমরা বলবো, আপনি আমি শুধু এইটুকু বলছি যে এই ধরনের রাজনৈতিক আলোচনায় আসার পরিবর্তে ইতিবাচক ভাবে, এই যে ধরেন আমি যেটা বললাম যে এই যে ইয়ের জায়গাটা দিচ্ছে না, এটাকে স্পষ্ট করে তোলাটা বিএনপির প্রতিদিন সম্ভব ছিল। নানান রকম কর্মসূচি আমারে বললে আমি দিনে 3টা কর্মসূচি না, অসুবিধা নেই, আপনি বলার সুযোগ পাবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার ফিরে আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। জনাব রাশেক রহমান বিরতির আগে নাইম ভাই একটা ইতিবাচক রাজনীতির ধারার কথা তুলে ধরেছেন, এবং যেটা আমরা হাবিব ভাইয়ের বক্তব্য দেখেছি, ওনারা বলছেন যে ওনারা এখন সরকারকে সহযোগিতা করতে চান। তো এমন একটা ইতিবাচক রাজনীতির ধারণায় আপনারা সরকার কেন বিরোধী দলকে পর্যাপ্ত সহযোগিতা করছে না? বিরোধী দল সহযোগিতা করতে যাচ্ছে, সব পক্ষই তারা আন্দোলনের গত বছরের মতো মারদাঙ্গা অবস্থান থেকে সরে এসেছে সবকিছু, তো ফলে তো আপনাদের কাছ থেকে তো আরো বেশি সহযোগিতামূলক পরিবেশ, রাজনীতির পরিবেশ সবকিছু মিলে তো আশা করা যেত। আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলছি একটু হালকা নোটে বলি, আমি কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে নাইম ভাইয়ের কথা শুনছিলাম এবং আমি ভাবছিলাম, নাইম ভাইয়ের দর্শকরা অপেক্ষা করছিল অধীর আগ্রহে, এবং আমি মনে মনে ভাবছিলাম যে যদি আগামী জাতীয়তাবাদী দলের কাউন্সিলে নাইম ভাইকে ভারগ্রস্ত করাই হয়, ভারপ্রাপ্ত বা যে কোনো একভাবে যদি উপদেষ্টা বা এর থেকে সক্রিয় কোনো জায়গায় যদি নিয়ে যাওয়াই হয়, তাহলে তো আসলে কি বলে একটু চিন্তিত হওয়ার কারণ আছে যথেষ্ট পরিমাণে। তবে আমি কাউন্সিলের জায়গাটায় একটু আসি। আপনি যদি কথাটা তুললেন, দেখেন বাংলাদেশ পুলিশ তার চ্যালেঞ্জেস গুলা কি, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। সংবিধান বলুন, আইন বলুন, রাষ্ট্র ক্ষমতা বলুন, আমাদের সমাজ বলুন, এই দেশের প্রতিটি মানুষের সম্পদ রক্ষা করার আলটিমেট সর্বোচ্চ চূড়ান্ত দায় দায়িত্ব অভ্যন্তরীণ ভাবে শান্তি অবস্থায় বাংলাদেশ পুলিশের, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আপনি 2014 সালের আগেও যান, অর্থাৎ 5 মে 2013 থেকে যদি আপনি হিসাব করা শুরু করেন, তাহলে জাতীয়তাবাদী দল, জামাতে ইসলামী, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম এবং তৎপরবর্তীতে আবার 2015 সালের 5ই জানুয়ারি থেকে যদি আপনি হিসাব করেন, তার যে একটা নাশকতায় পরিপূর্ণ জঙ্গিবাদী চেহারা ছিল, এটা আপনি আমি একজন সাধারণ মানুষ হিসেবে ভুলে যেতে পারি, এতে অন্যায় হবে না, কবিরা বা সগীরা কোনোটাই হবে না। কিন্তু একটি পেশাদার বাহিনীর দায়িত্ববান একজন ব্যক্তি, তিনি তো ঐতিহাসিকভাবে তার সামনে যা ঘটে গেছে বা যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন সেটা ভুলে যেতে পারেন না। সুতরাং সরওয়ার্দী উদ্যানই হোক অথবা অন্য যে কোনো জায়গায় হোক, আপনি 10,000-এরও বেশি লোককে যদি জমায়েত করতে চান, এবং আপনি ওই সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রান্তরে প্রান্তরে নিরপরাধ, অসহায়, সরাসরিভাবে রাজনীতির সাথে যুক্ত নয় এমন সব ব্যক্তিদেরকে কোল্ড ব্লাডে, ঠান্ডা মাথায় পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরানোর মধ্য দিয়ে হত্যা করেছেন, তখন তো তাকে একটু বিচার বিবেচনা করেই জায়গাটি কাউন্সিল করার জন্য দেওয়া হবে কিনা এটা এই সিদ্ধান্তে আসতে হবে। 1, 2 নাম্বার,
যদি সরকার সহযোগিতা না করতো, অর্থাৎ সরকারের জায়গায় পুলিশ সহযোগিতা না করতো, আমি যদি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাম, আমি কি করতাম? সহযোগিতা না করতে চাইলে আমি বলতাম যে ঠিক আছে, আপনাকে অনুমতি দিব, সাবজেক্ট টু আপনার যতজন ডেলিগেট আসবে সব ডেলিগেটের নাম পরিচয় আমার কাছে আগে জমা দিবেন, কারণ আমাকে সিকিউরিটি চেক করতে হবে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই, আজকে জাতীয়তাবাদী দলের যেই অবস্থা, তাতে করে এই ইউনিয়ন থেকে শুরু করে একেবারে জেলা পর্যন্ত বা কেন্দ্র পর্যন্ত তারা যে ডেলিগেটদের নাম দিবে, এর ভিতরে 70 থেকে 80% নেতা কর্মীর নাম বিভিন্ন রকম সক্রিয় নাশকতার মামলায় খুঁজে পাওয়া যাবে। এবং এই উসিলাতেই আমি তখন বলতে পারতাম যে আপনাকে আমি কাউন্সিল এখানে করতে দিব না। কিন্তু আমি শুধু আপনাকে এতটুকু অ্যাসিওর করতে চাই, আমার সরকারি দলের সাথে সম্পৃক্ততার জায়গা থেকে, যে বাংলাদেশ পুলিশ তার উপরে অর্পিত যে দায়িত্ব, অর্থাৎ জনগণের নিরাপত্তা, একই সাথে জাতীয়তাবাদী দলের কাউন্সিলে যারা আসবেন তাদের নিরাপত্তা, সবকিছুকে নিশ্চিত করার মধ্য দিয়ে গিয়েই অনুমতি দিবেন এবং এটা যাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অ্যাপারেন্টলি হয় কি, সস্তা রাজনীতির জন্য আমরা অনেক সময় দোষারোপ করে থাকি, কিন্তু এক একটা কাজের যে বোঝা থাকে বা চ্যালেঞ্জ থাকে, এটা আমরা অনেক সময় উপলব্ধিতে নিতে চাই না। এটা এক। আমার ধারণা কাউন্সিলের জায়গাটা আমি পরিষ্কার করতে পেরেছি। হ্যাঁ, আর একটা ছোট্ট সাপ্লিমেন্ট করে আমি এখানে, আজিজ ভাই বিরতির আগে বলছিলেন যে ওনার অভিজ্ঞতা মিলিয়ে আর কি, যে এখন বাংলাদেশের এখন গণতন্ত্রটা ঠেকতে 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 এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে পুলিশের অনুমতি নিয়ে আপনার গণতান্ত্রিক কার্যক্রম করতে হবে। আপনি যতই নাশকতার বলেন, তারপরও যে কোনো মিটিং সমাবেশ কাউন্সিল যাই করতে হবে, মানে গণতান্ত্রিক কার্যক্রমটা চলতে হবে। মানে বছর আগে দেশে কিন্তু সিকিউরিটির কোশ্চেনটা এখন আসলে নাই ভাই। সবচেয়ে মজা হচ্ছে কি, আজিজ ভাই আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আমি ওনার কথা থেকে রেফিউট করব না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি। আমার নানা কিন্তু 1969 সালে পুলিশের ডিআইজি ছিলেন এবং তিনি স্পেশাল ব্রাঞ্চ স্থাপন করছিলেন। সুতরাং গল্পের ছলে বড় হতে হতে রাজনৈতিক অনুষ্ঠানে তখনও কি প্রক্রিয়া অবলম্বন করা হতো এ সম্বন্ধে আমাদের সম্যক ধারণা আছে। আমি জানি না 1969 বা 70 সালে আজিজ ভাই রাজনৈতিক ভাবে কোন ভূমিকায় ছিলেন, ওনার বয়স কত ছিল, সেটা বিচার্য বিষয় আমার জন্য না। বাট আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে 1970 দশকের বাংলাদেশের মানুষের মাথাপিছু সম্পদের পরিমাণ, তার বিনিয়োগ, তার রিস্ক, ঝুঁকি, আর আজকে 2016 সালে মধ্যবিত্ত ঘরের একজন মানুষের সমান কিস্তিতে ক্রয় করা, ইএমআই ভিত্তিতে ক্রয় করা একটা গাড়ির দাম, যেটার দাম 30 লাখ বা 40 লাখ টাকা, তার হাতের একটা মোবাইলের দাম 80,000 বা 90,000 টাকা, এই দুটোকে আপনি ডাইলুট করে ফেলেন, তখন আপনি আর পুলিশের ভূমিকাটা বুঝতে পারবেন না। যখন আপনি সম্পদ সৃজন, সম্পদের মালিকানা, মালিক হওয়ার যে ব্যাপারটা, এবং আজকে আমাদের একটা ব্যাপক আর্থসামাজিক পরিবর্তন এসেছে, এটাকে যখন আপনি মাথায় নিবেন, তখন আপনি দেখবেন যে পুলিশ যে নিরাপত্তা বিধান করার জন্য আগে অনুমতি চাওয়া হচ্ছে, এটা আপনার কাছে প্রাসঙ্গিক এবং যৌক্তিক মনে হবে। এবং বৈশ্বিক ব্যাপারটাকে যদি আপনি মাথায় আবার নেন, এই যে জঙ্গিবাদ, আইসিস যাই বলা হয়, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে পুলিশের যে ইন্টারফারেন্স বা এই যে রেলেভেন্স, প্রাসঙ্গিকতা, এটা যৌক্তিকতা আপনি খুঁজে পাবেন। আমি অকারণে এইসব জিনিসের ভিতরে যেতে চাই না। পুলিশ প্রয়োজন, সেটা জাতীয়তাবাদী আমরা চাই পুলিশ ভালো ভূমিকায় থাকুক, যাতে আমরা নিরাপদ থাকি। আমি মূলত যে জায়গাটা যেতে চাই, আজকে 21শে ফেব্রুয়ারি, একটু পরেই হবে, এই জায়গা আমার খুব ইম্পর্টেন্ট, এবং আমি নাইম ভাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কথা তোলার জন্য। দেখেন, আপাত দৃষ্টিতে একটা দেশের সম্পদ গ্যাস, তেল, কেউ বলে কয়লা, কেউ বলে মানব সম্পদ, কেউ বলে আইটি ক্ষেত্রে আপনার দক্ষতা, এক একভাবে সম্পদকে দেখার অবলম্বন বা সুযোগ আছে। আমি তরুণ প্রজন্মের, অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, বাংলাদেশ নামীয় এই গৌরবোজ্জ্বল দেশ, এই যে স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের যে উদ্ভব, এই দেশটির সত্যিকার সম্পদ কিন্তু একটি, সেটা হচ্ছে আমাদের দিক, অর্থাৎ সেন্স অফ ডিরেকশন। আপনি কোন দিকে গেলে মুক্ত হবেন, এই দিক হারা যদি আপনি হয়ে যান, তাহলে আপনি সম্পদ হারা হয়ে গেলেন। আজকে উনি যে কথাটা অবতারণা করেছেন যে বেগম খালেদা জিয়া 30 লক্ষ শহীদকে নিয়ে প্রশ্ন তুলছেন, এবং আরো মারাত্মক ব্যাপার হচ্ছে গয়েশ্বর চন্দ্র বড় ওটাকে সলিডিফাই, সিমেন্টিং করে দিচ্ছে। এটা আজকের আমাদের আলোচনার আসছে। তো ভেরি কাউন্সিল তো হবেই। জাতীয়তাবাদী দল মানুষের, জনগণের সঞ্চিত শক্তি দিয়ে যদি তৈরি হয়ে থাকে, তাহলে সেই সঞ্চিত শক্তি দিয়ে তারা কাউন্সিল যেভাবে হোক, রাস্তায় হোক, করবে। ওর থেকে এটা মোর ইম্পর্টেন্ট আই ফিল, আমার ব্যক্তিগত জায়গায়। আমি একটু বলে নিই, আজকে যেটা হচ্ছে, আমি যেটা ফিল করি যে 1971 সালের আগে যারা পরাক্রমশালী থাকার বা সামন্তবাদিতাকে বাঁচিয়ে রাখার যে ধীগোষ্ঠীর সদস্য ছিল, তারা 71-এ একবার পরাস্ত হয়েছে, পাকিস্তান বাংলাদেশকে পরাজিত হয়েছে। 1975 সালের 15 আগস্টের পরে কিন্তু এই ধীগোষ্ঠী, এই স্কুল অফ থট আবার নতুন করে জাগ্রত হয়। আজ আমার মনে হয়
যে বেগম খালেদা জিয়া বুঝেই হোক বা না বুঝেই হোক, আমার বিশ্বাস বুঝে, অনেকে বলতে পারেন না বুঝে করতেছেন, তারেক জিয়া বুঝে সময়ে সময়ে এই যে আমাদের সম্পদ, সেন্স অফ ডিরেকশন, দিক, এই সম্পদটাকে নষ্ট করতে চাচ্ছেন। যার দরুন ঐতিহাসিক যে সত্যগুলো, এই যেটা তিনি বললেন, যেটা 30,01,203 ব্যাপার না, এটা 28,727 ব্যাপার না, বা এটা 2,70,000 ব্যাপার না, রক্তাক্ত এক যুদ্ধ, এটা আমাদের ত্যাগ, এটা আমাদের তিতিক্ষা, আমাদের 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রম, এটা বিশাল ত্যাগের মধ্যে স্বাধীন হয়েছে। এই যে সম্পদ, এই যে দিক, যে আমরা নিজেরা মুক্ত হব, আমরা পৃথিবীর মানুষের মুক্তির পাশে থাকব, এই দিক নামক যে সম্পদটা, এটাকে ধ্বংস করার চক্রান্তে তারা লিপ্ত হয়েছেন। হওয়ার কারণটা কি, এটা আপনাকে বলি। আইএসআই এর সাবেক প্রধান নাইম ভাই, আপনাদের মনে থাকবে, তিনি কিন্তু পাকিস্তানের একটি আদালতে জবানবন্দিতে পরিষ্কারভাবে বললেন যে 91 সাল থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা নির্বাচনে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই অর্থায়ন করেছে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক কর্মসূচিগুলোকে। আমার কথা আজকে খুব সহজ, আপনার কাউন্সিল করা লাগে, আপনি কাউন্সিল করেন, আপনি প্রধানমন্ত্রী হয়তো বা হবেন না, রাষ্ট্রপতি হবেন বা হবেন না, মন্ত্রী হবেন কি হবেন না সেটা আমি জানি না। দলের বাইরে আমার যে পরিচয়, আমি বাঙালি, আমি সত্যিকার অর্থে মুক্ত একজন বাঙালি হিসেবে বসবাস করতে চাই। তাই যদি জাতীয়তাবাদী দলে এখনো পাকিস্তানি শক্তির যে প্রভাব প্রতিপত্তি রয়ে গেছে, এটাকে যদি পরিহার না করা হয়, তাহলে যুদ্ধ অপরাধের যে ইস্যুটা রিজলভ হচ্ছে সেটাও পরিত্যাগ আসলে করা হবে না। যে বললেন যে ওনার সুস্থ ধারা আসতে চায়, এখানে আমার আসল কথা যে ওনারা দেখাচ্ছেন ওনার সুস্থ ধারা আসতে চান, কিন্তু মনে প্রাণে কিন্তু এখনো সুস্থ ধারা আসেন নাই। সুতরাং নিজেদেরকে পরিশুদ্ধ করে পাকিস্তানি প্রভাব, রাজাকার, আলবদর, আল শামস, তাদের সঙ্গকে ত্যাগ করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি আসতে হবে। আর একটা জিনিস মনে রাখতে, জাস্ট রেফারেন্স হিসেবে বলতে চাই, শেরে বাংলা একে ফজলুল হক ওই ঘাসের মাঠের ভিতরে বসে কিন্তু 1940 সালে লাহোর প্রস্তাব দিয়েছিলেন। রাজনীতি করতে গেলে কনভেনশন হল লাগে না। বিরতির পরে হাবিব ভাইয়ের কাছে আসবো। প্রিয় দর্শক, আশা করি ফিরে এসে হাবিব ভাইয়ের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে পাবো। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। হাবিব ভাই, বিরতির আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, নাইম ভাই আবার সেই প্রশ্নটা আপনাকে করেছেন, আপনাকে একটু ছোট্ট করে সেটা জবাব দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন নাকি? সেটা তো বলেই যে আমরা এখন কেন শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা কিন্তু আমরা খুশি, আমরা কথা বলে, হ্যাঁ এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইটা আমি আমার ব্যাখ্যা প্রথমে দিয়েছিলাম, আবার আমি এই কথাটাই বলতে চাই যে 2015 সালের 5ই জানুয়ারি যদি আমাদের কর্মসূচি করতে দেওয়া হতো, তাহলে অবস্থা এরকমই থাকতো। 5ই জানুয়ারি আগ পর্যন্ত, 3রা জানুয়ারি পর্যন্ত আমরা যেমন শান্তিপূর্ণ প্রোগ্রাম করে আসছি, ওটাই আমাদের থাকতো। যখন বেগম খালেদা জিয়াকে সরকার বলতে পারতো যে আমি তোমার বাড়ির সামনে থেকে সমস্ত বালির ট্রাক, ময়লার ট্রাক, কিন্টির ট্রাক উঠায় নিলাম, এখন তুমি কি করবা? ওনার বাড়ির সামনে ইটেরটা ওনার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিতে লাগে, কেটে দেয়। ওনার বাড়ির সামনে মানুষ যেতে দেয় না, ওনাকে বিভিন্নভাবে হয়রানি করে, তারপর যদি আপনি আটকে রাখার পর আপনি একবারও উঠাই না, উঠাই নিয়ে দেখতেন, বলতেন, গেল প্রথম কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে, যে কথাগুলি এখানে আমার আলোচনা করার এখন দরকার ছিল না, সেটা হলো যে বিএনপি আজকে আন্দোলন করতে পারছে না, নাইম ভাইয়ের কথা মতো সেই ধরনের সংগঠন শক্তি নাই। আমি খুব না, আমি সরি, আমি না এইভাবে না, আমি বলতে এরকম একটা, এটা কি আমি বলি চৌকস সিদ্ধান্ত নেওয়ার লোক নাই, কৌশল নেওয়ার কৌশল, এবং সেই সাথে কৌশল খালি হবে না, আমি বলেছি ওনাকে নিয়ে নেন আপনারা, হ্যাঁ সেটা ভিন্ন জিনিস। এখন কথা হলো যে এরশাদ ক্ষমতা আসছিল 1982 সালে 24 মার্চ একটা গণতন্ত্র সরকারকে উৎখাত করে। দল লেগেছিল কেন? এরশাদের দলও ছিল না, ওর লোকও ছিল না, লাগলো কেন? উপজেলা নির্বাচন 2টা করে নিল, একবার একটা করলো 85 সালে, একবার করলো 89 সালে। 2000 সালে ইলেকশনে গেল না, আওয়ামী লীগ গেল না, বিএনপি গেল না, ঠেকাতে পারছি নির্বাচন। 88 সালে এরশাদ একটা নির্বাচন করলো, পারছি ঠেকাতে? আর যারা জানে না তাদের জন্য আমি বলছি যে কত তাগুদলা আওয়ামী লীগ। আমি ওপেন বলতে চাচ্ছি যে 1986 সালে যখন এরশাদের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে গেল এবং 48 ঘন্টার রেজাল্ট বন্ধ করে রেখে যখন এরশাদ তার পক্ষে বিজয় ছিনিয়ে নিল, তারপরেও শেখ হাসিনা 4টি আসনের ভিতর 3টি আসন জিতেছিল, একটা জোর করে নিয়ে গেল, আর একটা এখানে ধরেন জিতলো। আমি দায়িত্বে ছিলাম।
কিসের দায়িত্ব ছিল? নির্বাচন পর শেখ হাসিনা 2টা নির্বাচন এলাকায় আমি দায়িত্বে ছিলাম 1986 সালে। তখন আওয়ামী লীগ করতেন। ছাত্রীরা যখন ভাইস প্রেসিডেন্ট, সুলতান ভাই চলে গেল আব্দুল সামাদ ইলেকশন করতে, আব্দুর রহমান সেক্রেটারি চলে গেল সাজাদ লাকি ম্যান। লাকি এমনি হন, এটা লাকি না, এটা কষ্টে গেল। শেখ হাসিনাকে আপনি আপনার কথা না আমি বলি, শেখ হাসিনাকে আমি বললাম, হ্যাঁ রাশেক ভাই আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা না শেখ হাসিনাকে আমি বললাম এই জগন্নাথ এখন বিশ্ববিদ্যালয় হয়েছে, গেট বন্ধ করে দিল লোটনজনেরা, আমি বললাম এই আসন আপনাকে দেবে না, আপনি পাশে চলে যান। তারপর আমরা এসে তখন সেই পরিবেশ পরিস্থিতি, আসামার আব্দুল রফসুল রহমান তেজগা নির্বাচন উনি করেছিলেন, শেখ হাসিনা এখানে দাঁড়িয়েছেন। আমরা তখন ছাত্রলীগের ছেলেদের যা যা করতে তাই তাই করে নির্বাচন রেজাল্ট টেলিফোনে যাওয়ার আগে আমি শেখ হাসিনাকে বলেছিলাম পাঠিয়ে বসে যে আপনি ওইটা পাবেন না, এটা পাবেন। কিভাবে? হ্যাঁ, এটা পাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে। এরপরে তখন 3টে আসন, এবং উনি আমাকে দেখ সেটা বলতে চাচ্ছি না, বিএনপির কথা না আওয়ামী লীগের কথা না না ইতিহাস, এটা আমি বললাম যারা জানে না, যাদের কোনো বললাম যে আমরা আওয়ামী লীগ সঙ্গে জানতে পারতেছি। তারপরে না জানতে তো হবে, তা আওয়ামী লীগের ইতিহাস আমার কাছে। তারপরে 3টে আমি তো মৃত মানুষের এই জন্যটাই বলি যে বয়স এই জন্য হতে হয়। এবং আমি বলি যে 3টা আসন, এখন তো আমি মরা মানুষ নিয়ে কথা বলতেছি, আমি জীবিত মানুষ নিয়ে কথা বলছি, খুব ক্ষমতাশালী লোকের। হাবিব ভাই সময় খুব বেশি না আমি সময় না, নবীন ভাই যতক্ষণ কথা বলে গেছে আমাকে তো একটু বলে দিতে হবে। বলেন আমি বলি যে 3টা আসন উনি জয়লাভ করলেন, একটা হলো রমনা তেজগাঁ, আর কাশিয়ানে মুকসেদপুর, আর কোটালীপাড়া আর টঙ্গিপাড়া। জি, এই 3টা আসন নিয়ে যখন উনি কোনটা ছাড়বেন আর কোনটা রাখবেন, আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছিল আপনি রমনা তেজগাঁ রাখেন, কারণ এখানে নির্বাচন হলে আমরা আর পাবো না, জোর করে নিয়ে যাবেন। কোটালীপাড়া আর টঙ্গিপাড়া ওই আসন তো আমরা নিতে পারবে না, এর সাথে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যক, আওয়ামী লীগ ওখানে নেওয়ার কোনো সুযোগ নাই। আমি হাবি একমত, আমি ওপেন ইয়ারে বলছি, আমি বলেছিলাম যে না পা এই একটা সিট আপনার নিয়ে গেলে আপনি ক্ষমতায় তো আপনি আসবেন না, ক্ষমতা থেকে চলে যাবেন না, আর একটা সিট এখানে দিতে আপনি ক্ষমতা আসবেন না। বঙ্গবন্ধুর মাজার ওই জায়গাটা এর সাথে অপবিত্র করবে, ওইটা আপনি ছাড়বেন না। আমাকে অনেকে সেদিন আমাকে বিরূপ মন্তব্য করছে, কিন্তু আমি বলেছিলাম তো ছাড়বেন না, দিবে না। এবং দেখেন ইতিহাসের সাক্ষী, যখন কোটালীপাড়া টঙ্গিপাড়া যখন একে দিল, এই যে আকরাম সাহেব আকু চাচা এবিসি যে প্রেসিডেন্ট ছিলেন, উনাকে যখন দিলেন, এখন ফিরোজ ভাই জীবিত আছে, ফিরোজ রশিদ 32 নম্বরের ডাইনিং রুমে আমাকে বলে গেল যে হাবিব ভাই আমাকে নমিনেশন দিল না, আমি এখান থেকে বের হয়ে যাবো, এরশাদের কাছে যাবো, আমি নমিনেশন নিয়ে যাব, আমি জিতে আসবো, আমি এমপি হব, আমি মন্ত্রী হব। তার ভাই কাজী মন্ডল আগেই জাতীয় বাড়িতে গিয়ে উনি উপজেলা চেয়ারম্যান হয়ে, তাই কই কোথায় আওয়ামী লীগ? আমি একটা বিশেষ কারণে মকসুদপুর দায়িত্বে চলে আসছিলাম, আবার যখন গেলাম তুমি বা গোপালগঞ্জ থেকে, যখন আমরা একই লঞ্চে জাহাঙ্গীর কবির নানক, আমি এবং শেখ হাসিনা, আমরা 2জন বড় নেতা, আর উনি লঞ্চের খুঁজে আমার কথা উত্থাপন করলাম, আমি আপনাকে বলেছিলাম না এই সিটের সাথে নিয়ে যাবে, তো উনি বললেন যে হ্যাঁ কথা ঠিকই নিয়ে গেছে। এই হল ক্ষমতা। হাবিব ভাই সময়, হ্যাঁ আমি যাবে আসি ভেন্যুর ব্যাপারে যেটা বলতেছে, 2007 সালের 10ই নভেম্বরের যে কথা আসলো, বুঝিনি আমি ক্ষমতা, এটা বলে ক্ষমতা, এদের ক্ষমতাও না পারা যায় না। আজকে যেভাবে সরকার চেপে ধরে রাখছে, এর সাথে মধ্যে স্বৈরাচার 9 বছর লাগলো তাকে আমাদেরকে উৎখাত করতে, সব দল একে, বিএনপি টিএনপি সব একসাথে হয়ে, কিন্তু আওয়ামী লীগ বিএনপি একসাথে হয়ে। আর এখানে আওয়ামী লীগ ক্ষমতা এসে এখন যে আধুনিক যে বিভিন্ন ধরনের পুলিশের যে সমস্তগুলো এবং সংখ্যা এবং তার যে সমস্ত মোবাইল টেলিফোন থেকে শুরু করে আধুনিক যে এখন এখন যদি আজকে কথা বলছে, এত বুদ্ধিজীবী, এত আমরা কোথায় ছিল? হ্যাঁ, রাস্তাঘাটে এখন পাকা রাস্তার উপর আওয়ামী লীগ বুদ্ধিজীবী জন্মাচ্ছে প্রতিদিন, ছিল কোথায় ছিল? দেখি নাই। এখন কথা বলছি, অনেক বড় কথা বলা যায়। আজকে আমি বলতে চাচ্ছি কথাটা, যে নাইম ভাই যে কথাটা বললেন, এই ওয়ান এসেছিল, আমি ওপেন এয়ারে বলছি, 2-1 জন বলতে পারেন, আমি হাবিবুর রহমান একমাত্র 10ই নভেম্বর 2007 সালে 8 টিভিতে একক প্রোগ্রামে আমি শেখ হাসিনা এবং খালেদা জিয়ার সম্বন্ধে বিস্তারিত বলে, সেদিন আমি 1 সরকারের বিরুদ্ধে, -2 ফর্মুলার বিরুদ্ধে, এবং লাস্ট কথা ছিল শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ হবে না, যতই সংস্কার দায় করুন না কেন, আর বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি হবে না। আমার মনে হয় এইভাবে 2 নেত্রী সমস্ত কিছু বিশ্লেষণ দিয়ে, তার খাবার দাবার
তার চলাচল, তাদের রাজনৈতিক আশা সবকিছু মিলে বাংলাদেশের আলোচনা করে নির্ভয় করেছিলাম। হাবিব ভাই, সেদিন অনেকে, আমি বলছি সেদিন অনেকেই পারেন নাই, অনেকেই পারেন, আমি বলি সেদিন অনেকেই পারেন নাই। আজকে কথা বলা যায়, আজকে বিএনপিকে রাজনীতি করতে দেওয়া হোক। আর যে কথাটা বললেন, কথা নাইম ভাই যে কথাটা বললেন যে আমি শেষ করি, আজকে যে কথা বলে কোথায় কবে এই শরৎ উদ্যানে এবং বিভিন্ন জায়গায় যেখানে পারমিশন দিয়েছে, যেখানে পারমিশন দিয়েছে, কবে কোন মিটিং থেকে যাওয়ার পথে গন্ডগোল হয়েছে বলেন? কোন মিটিং থেকে যাওয়ার সময় গন্ডগোল হয়েছে? দিবেন না আজিজ ভাই, আমরা খুবই মানে ইতিবাচক বলতে চাই যে সরকারকে বলবো যে যদি গণতান্ত্রিক সরকার দাবি করেন, যদি গণতান্ত্রিক সরকার আপনারা না জোর করে ক্ষমতা আসছেন, তবে আমাকে 30 সেকেন্ড কিন্তু একটা বিএনপিকে সম্মেলন করার জন্য একটা স্থান বরাদ্দ দিয়ে জাতিকে, গণতান্ত্রিক দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। জি আজিজ ভাই, না আমার আজকে দুই নেতার বক্তব্য আমি শুনলাম, আমরা তো আর ডাইরেক্ট রাজনীতির সাথে আমি আর নাইম ভাই জড়িত না, এই কারণে আপনারা একটু কম সময় নিয়ে আজকে নেতা আমি বলবো যে সমস্যা দেশের দুটি সমাধান হতে হবে, এছাড়া এই দেশের শান্তি এই দুই পার্টি থাকা পর্যন্ত আসবে বলে মনে হয় না। এক, যেটা নাইম ভাই তুলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা, কিন্তু এই স্বাধীনতাকে ঘিরে যে বাস্তব কতগুলো ইস্যু আছে, এগুলো ইতিহাস না, বাস্তব। মুক্তিযুদ্ধ বাস্তব, বাংলাদেশ বাস্তব। এই ইতিহাস সম্পর্কে আমরা এখনো কোনো একটা ইস্যুতে আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি নাই। যেমন বিএনপি পাওয়ারে আছে, গেছে আওয়ামী লীগ আছে, আজকে 30 লাখ নিয়ে যে বিতর্কটা হয়েছে, কে কি বলবে সেটা আমার বক্তব্য না, একটু শেষ করে দেন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে এটা বাস্তব। যদি সুযোগ থাকে, কেন এক্সাক্ট ফিগার জানবো না, কতজন মুক্তিযুদ্ধ ছিল কেন জানবো না, কেন কতজন শরণার্থী গেছে কেন জানবো না, কতজন শরণার্থী মারা গেছে কেন জানবো না, কতজন বীরাঙ্গনা হয়েছে জানবো না, কত সম্পদ ধ্বংস হয়েছে কেন জানবো না। আমার ভবিষ্যৎ বংশধরের জন্য আমাদের এই ইতিহাস সঠিক ইতিহাস। আমি ফিজিক্সের ছাত্র, 2 + 2 = 4 বুঝি, এর বাইরে এটা থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে এখন রাজনীতি আপনি দেখেন, জনগণের উপরে আর ভরসা করা হচ্ছে না, আজকে বিদেশি শক্তির উপরে ভরসা করা হচ্ছে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়ার জন্য। আজিজ ভাই, এই দুটো জিনিসকে অ্যাভয়েড করতে হবে, জনগণের উপরে নির্ভর করতে হবে রাজনীতি করার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ। আমার হাতে একদম সময় নেই, আজকে ইতিহাসকে ছোট করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সত্যি জানতে পারবেন না।